সো ব্রোস, ফাইনালি আপনাদের ভাই মাহাদি চলে আসছে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজারে। সো দীর্ঘ 400 কিলোমিটার রাইড করে এসে ওই যে সমুদ্র যখন দেখা যায় কি যে ভালো লাগে, একটা গুজবাম হইতেছে। Hello internet, this is Mahadi and welcome back to the channel with road. So bros, বাজতেছে কত বাজে? 5:42 আর আমি এখন আছি ধানমন্ডির দিকে আর কি, মানে মানিক মিয়া ক্রস করলাম। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে থাম্বনেল আর ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পারতেছেন। যাচ্ছি হচ্ছে বহু কাঙ্ক্ষিত রাইড আমার, সেটা হচ্ছে কক্সবাজার। ইয়েস, আমাকে ঢাকা থেকে এখন প্রায় 400 কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যেতে হবে। 300 কিলোমিটারে শুরু করছিলাম আর কি। কুকুরটা অনেক একটু আগে মারা গেছে। বের হওয়ার কথা ছিল 5টার সময়, বাট আনফর্চুনেটলি ওর ফর্চুনেটলি আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো মোটামুটি আধা ঘন্টা লেট মানে অনেক কিছু। আধা ঘন্টায় আমি ঢাকা শহর পার হয়ে যেতে পারতাম। আর যেহেতু 400 কিলোমিটার রাইড, আর ওয়েদার কেমন হবে সেটাও জানি না। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে এই রাইডে আমার এই ওয়েদার, মানে বৃষ্টি পড়বে তো রাইডটা পিছাবে, এটাই হচ্ছে কথা। তো দেখা যাক কতটুকু বৃষ্টি ছাড়া এগোতে পারি, আর বৃষ্টি হইলে ওটাও দেখা যাবে। সো কক্সবাজারের এই থ্রিল রাইডটা উপভোগ করতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সো বেশি কথা বলবো না, অনেক কথা হবে আজকে বা এই রাইডে আপনাদের সাথে। সো সামনে এগোনো যাক। বাসে যখন 5:55, আমি এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আর সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে, একদম বিল্ডিংয়ের উপরে, মনে হয় যে বিল্ডিংয়ের উপরে সূর্যটা উঠছে এরকম লাগতেছে। আর ওয়েদারটা একটু নর্মাল থাকলেই হলো, মানে না বৃষ্টি না রোদ, এরকম থাকলেই আমার জন্য খুব ভালো। তো আধা ঘন্টা অলরেডি লেট, জানি না কতক্ষণ কি আসলে বিষয়, আরও কতক্ষণ লাগবে। অলরেডি 15 কিলোমিটার রান করছি। আমার এভারেজ ঘন্টায় 50 কিলোমিটারও যেতেই হবে, আদারওয়াইজ আমি 6টার ভিতরে যেতে পারবো না। 6টার ভিতরে যেতে পারবো, বাট আমার ব্রেকটা তখন তো ঠিক মতো নেওয়া হবে না। ঠিক মতো ব্রেক নিতে হলে আমাকে এভারেজ 50 মেনটেন করতেই হবে। সবসময় হয়তো মেনটেন করা সম্ভব না, দেখা যাক। সো 15 টাকা টোল দিয়ে উঠে যাচ্ছি মেঘনা সেতুতে। যদি পরে আরেকটা সেতু আছে, দাউদকান্দি ব্রিজ, যেটা বড়, যেটা এখন পর্যন্ত রান করছি কত 41 কিলোমিটার, মাত্র 40 কিলোমিটার আসছি। কয়টা বাজে ঘড়িটা সমস্যা করতেছে। যাই হোক, বাজে কয়টা এখন জানি না, বাট অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো দেখি বিরতি একেবারে হচ্ছে মেঘনা ব্রিজের ওই পারে, মানে দাউদকান্দি ব্রিজ পার হয়ে তারপরে দিব চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক, এর আগে যদি ব্রেক না লাগলেই হয়। আর ফাঁকা পাইছি, একটু ট্রেনে চলে যাব, বাট টান এভাবে উঠতেছে না, বিকজ পিছনে ব্যাগটা অনেক হাত। একটা ক্যারিয়ার লাগাইছি এই ট্যুরের জন্য স্পেশালি। তো ওটা পরে দেখাচ্ছি কিভাবে কি বাঁধছি না বাঁধছি। এই কারণে পিছনে, মানে ঘরটা পিছনে একদম পড়ে গেছে, যে কারণে ওঠার সময় টানটা এরকম পাওয়া যায় না। আর যদিও বাইকের বয়স হয়েছে, কত এবার টানবে, প্রায় 85,000 কিলোমিটার রান করে বলতে বাইক। আসছিলাম হচ্ছে দাউদকান্দি ব্রিজের পরে আর কি, একটু দাঁড়াইছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের ওভার করে ফেলছি, 15-20 মিনিট হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়াবো না, এখন হচ্ছে আবার আগাইতে হবে। রাস্তায় মোটামুটি ভালো লেভেলের চাপ আছে আজকে, অনেক চাপ পাইতেছি। জানি না শুক্রবার দিনে তো চাপ হয় কেন। তো এনিওয়ে বাইকে উঠি, যে ফটো ব্লগিং আবার তো আসছে।
রাস্তাঘাটে এগুলো দেখলেই খারাপ লাগে। আল্লাহ সবাই হেফাজত করুক। অ্যাক্সিডেন্টের কারণে আর কি প্রায় অনেক দূর জ্যাম চলে গেছে। তো ব্রোস আছি এখন কুমিল্লাতে। কুমিল্লা ঢুকে গেছি প্রায় কত কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার রান করে ফেলছি। মানে কুমিল্লার যে মোড়টা, কুমিল্লা থেকে আরও 26 কিলো চলে আসছি। মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম, 15-20 মিনিটের একটা ব্রেক, জাস্ট আর কি রিফ্রেশমেন্টের জন্য। এখন একটা রিদমে চালা যাচ্ছে, যেমন হচ্ছে 400 হলে মানে প্রতি 50 কিলোমিটার পর পর আর কি একটা ব্রেক দিচ্ছি 5-10 মিনিটের, যেহেতু পিলিয়ন আছে সাথে। আর মহিলা পিলিয়ন থাকলে আর কি একটু ব্রেকটা বেশি লাগে। অথবা আমি নিজে বা আমরা ছেলেরা যদি গ্রুপ রাইড করতাম তাহলে হয়তো বা 70-80 কিলোমিটার পর পর যে একটা ব্রেক দিতাম, সেটা এখন কমায় নিয়ে আসতেছি হচ্ছে 50 কিলোমিটারে। তো 50 কিলোমিটার যে হবে এমনটা না, পিলন যখন সিগন্যাল দেয় তখন হচ্ছে সামনে কোথাও দাঁড়ায় যাই, বাট সেটা হচ্ছে 50 কিলোমিটার পরে, 50 কিলোমিটার আগে করতেছি না। আর সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত মোটামুটি যতটুকু পারি ট্রেনে চলে যাবো, ওটুকুই প্লাস পয়েন্ট। আর এখন পর্যন্ত নাস্তা খাওয়া হয় নাই, অলরেডি প্রায় 9টা বেজে গেছে। কিলোমিটার রান করছে 427, তার মানে হচ্ছে ঢাকা থেকে 127 কিলোমিটার রান করে চলে আসছি। একটু আগে দেখলাম চিটাগং এখনো 127 কিলোমিটার, আর এখান থেকে ফেনী হচ্ছে 40 কিলোমিটার। হয়তো ফেনীতে একটা ব্রেক, ফেনীর আগে একটা ব্রেক নেওয়া হবে, দেন হচ্ছে ফেনী পার হয়ে বা বারোয়ার ওইখানে একটা ব্রেক নেওয়া হবে। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর এদিকে মোটামুটি রাস্তাঘাট একটু ফাঁকা, যে কারণে ট্রেনে যাওয়া যাইতেছে, প্যারা খাইতেছি না। কুমিল্লার আগ পর্যন্ত ভাই ট্রাকের যে চাপ ছিল, মানে হাত করতে বেরোবো এই কোন সিস্টেমে ছিল না। সো যেতে হবে আরো বহুত দূর। সো রুইত রোডের সাথে থাকুন, এনজয় করে থাকুন। সো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি এখন আছি হচ্ছে ফেনী ক্রস করছি, বারোয়াহাটের একটু কাছাকাছি আর কি। বাট আকাশ তো মেঘলা হয়ে গেছে, তখন তো মোটামুটি রৌদ্রোজ্জ্বল ছিল, বাট মেঘলা হলে তো ঝামেলা, তখন আবার বৃষ্টি হইলে তখন এখন যে স্পিডে মেনটেন করে চালিয়ে যেতে পারতেছি, বাট তখন সেটা পারবো না, রিস্কি হয়ে যাবে, প্লাস হচ্ছে ব্লগও করতে পারবো না। দেখে কি বৃষ্টি হয়ে গেছে নাকি? রাস্তা তো ভিজা ভিজা দেখতেছি, আমার মনে হয় এই যে বৃষ্টি হয়ে গেছে দিক দিয়ে, তাইলে তো হয়েছে। রাস্তা যেহেতু ভিজা, আমার স্পিড এখন কমা যেতে হবে। এই যে বৃষ্টি ধরে কিনা আল্লাহ জানে, ঘুরি ঘুরে তো পাইতেছি, দেখা যাক, স্পিড কমাই দিই। রাস্তা ভিজে গেছে, ওটা ব্রেক করা যাবে না, ব্রেক করলে একদম স্লিপ করবে। আর এখানে স্লিপ করা মানে হইতেছে পিছন থেকে এসে উঠা দিবে একদম। রোদ উঠে গেছে, মনে হয় না বৃষ্টি হবে, বাট স্লিপারই হয়ে গেছে। স্পিড কমাই দিয়ে চালাচ্ছি এখন, 50-60 আর কি মেনটেন করে চালাবো। ও আমরা ছিলাম বারোয়ার হাটে আর কি। সো বারোয়ার হাট দিয়ে কতবার গেছিলাম হচ্ছে রাঙামাটি, বাট এবার যাওয়া হচ্ছে না। পাহাড় আমি আবার অন্য কোনো দিন আসবো, যদিও আমার এই মাসে ট্যুরের ইচ্ছা ছিল যে এবার পাহাড়ের দিকে আসবো, বাট হইলো না। ভাবলাম সমুদ্রে যাওয়া হয় না অনেক দিন, সেই ভার্সিটির লাইফে একবার ফ্রেন্ডের সাথে গেছিলাম, ওই পুরো যাওয়া হয়। ভাবলাম যে বাইক নিয়ে চলে এবার কক্সে মারা। 1 hour later. ভাত, রূপচাঁদা মাছ আর ওই যে শুটকি। শুটকি আমি খাই না, আমি শুধু রূপচাঁদা মাছ খাবো, ভাত খাবো। টেস্টটা এর মতো বাইরে খাইছি, বাট খাবার খাওয়া দাওয়া করি, পরে বাইকে আসতে আবার কথা বলতে তোর মিষ্টি ছিল। রূপচাঁদা মাছের পিসটা দেখেন, মাত্র 80 টাকা। হোটেলটার নাম হচ্ছে মায়ের দোয়া কালুসা ভাত ঘর। এখানে ভাত খেলাম, তো ভালোই ছিল। রূপচাঁদা মাছ 80 টাকা করে রূপচাঁদা মাছ খাইলাম, অ্যান্ড রূপচাঁদা মাছ মানে ভালো লেভেলের বড় ছিল। এরকম রূপচাঁদা মাছ 80 টাকা পিস, মানে অসম্ভব কল্পনা আর কি যতটুকু। তো এটা খাওয়া দাওয়া করলাম, আর হচ্ছে ভাত ছিল 10 টাকা করে প্লেট, আর হচ্ছে শুটকি ভর্তা 30 টাকা, রূপচাঁদা মাছ 80 টাকা। এই তো টোটাল বিল হয়েছে 230 টাকা, আর খাবারগুলোও সুপার। সো এখান থেকে বেরোই, জমার সময় হয়ে গেছে, চিটাগাং প্রায় কাছাকাছি চলে আসছি। তো এবার রওনা দেওয়া যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ হচ্ছে বৃষ্টি পাইছিলাম বারোয়ার হাট থেকে একেবারে হচ্ছে এই পর্যন্ত, মানে এখন কই চিটাগং ঢুকবো জায়গাটার নাম সঠিক আমি জানি না, এ পর্যন্ত বৃষ্টি ছিল যে কারণে আর কি গোপ্রোটা খুলে রাখতে হয়েছিল। তো এখন আবার রোদ উঠে গেছে, রেনকোট পরছিলাম ওটা আবার ব্যাগে রেখে দিছি। তো এখন মোটামুটি গরম পড়ছে আর কি, আবার সামনে যদি আবার বৃষ্টি পড়ে তো হয়েছেই। আমি ভাবছিলাম যে টাইমটা চলে আসতে পারবো, বাট বৃষ্টির কারণে স্লো করতে হয়েছে। এনিওয়ে চিটাগং শহরে ঢুকে দেন আসতেছি আবার। আছি এখন চিটাগংয়ের কোনো এক ফ্লাইওভারের উপরে। রাস্তাঘাট তো কিছুই চিনি না, ম্যাপের উপর ভরসা করে নেভিগেশন সেট করে কমান্ডোটা সুন্দর সুন্দর যাইতেছি। এখন যদি ম্যাপে ধরা খাওয়া যায় তাহলে তো খাইলাম। আজকে হচ্ছে চিটাগং ঢুকলাম, বাট তেমন একটা জ্যাম পেলাম না। এর দুটা কারণ হতে পারে, একটা হচ্ছে আজকে ফ্রাইডে, আর দ্বিতীয়ত হচ্ছে এখন জুমার টাইম, তো সবাই নামাজ পড়তে চলে গেছে, এই কারণে আর কি জ্যামটা হয়তো একটু কম এখন। আর একটু পরে আসলে হয়তো বা জ্যামটা পাওয়া যেত বা নাও পাওয়া যেত, সঠিক জানি না কোন দিক যেতে হবে ভাই, আমি তো জানি না। কামটা আসছে, আমি তো দুইটা রোড, আমি কোন দিকে যাবো কিছুই বুঝতেছি না। ম্যাপটা দেখি, বামে কইলো মাইক্রোওয়ালা বললো যে বামে, কি বুঝছে কিনা জানি না, টুরিস্ট আমি দেখি আমরা সিএনজিওয়ালাদের কারো জিজ্ঞেস করি। বুঝলাম না, খালি ফ্লাইওভার থেকে নামলাম, আবার এই ঘুরে আবার উঠতেছি, কোন দিকে যাইতেছি কিছুই বুঝতেছি না, জিজ্ঞেস করতে কোথায় যাইতেছি। এই চিটাগং যতবারই আসছি ততবারই প্যাচ লাগছে, এর আগে বান্দরবান গেছি তখনও এরকম প্যাচ লাগছে, এখনও সেরকম প্যাচ লাগতেছে। আল্লাহ আমার সঠিক পথ দেখাক, আমিন। আমরা এখন চিটাগং শহর থেকে ঢুকে যাচ্ছি পার্বত্য চট্টগ্রামে, বাট এবার পাহাড়ে যাওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে সমুদ্রে। তো পাহাড় আর সমুদ্র একবার হইল না, এবার ইনশাল্লাহ পরের বার হবে পাহাড় প্লাস সমুদ্র। যদিও আমার মন চাইতেছে আমি বান্দরবনে ঢুকে যাই। আমাদের ঢোকার কথা ছিল পটিয়া বাইপাস হয়ে, বাট আমাদের গুগল ম্যাপ দেখায় হচ্ছে এই আনোয়ারার এই রোডটা হয়ে, এই রোডটা ধরে আর কি কক্সবাজার যাওয়া যায়। প্লাস হচ্ছে স্থানীয়দেরকে জিজ্ঞেস করলাম যে কোন রোড ধরে গেলে ভালো হবে, তো তারা আমাদেরকে বলল যে আপনারা এই আনোয়ারার এই রোডটা হয়েই যান, এতে করে আমাদের বড় বড় বাস যে বড় বড় ভেহিকেলগুলো আছে সেগুলোর চাপটা কমবে, প্লাস হচ্ছে এই দিক দিয়ে গেলে রাস্তাটাও শর্ট। পরে গুগল করে দেখলাম হচ্ছে যদি এই রোড ধরে যাই তাহলে হচ্ছে কক্সবাজার কর্ণফুলী ব্রিজ থেকে হচ্ছে ডিস্টেন্স 130 কিলোমিটার, আর যদি পটিয়া বাইপাস হয়ে যায় তাহলে হচ্ছে 140 কিলোমিটার। বাট এই রাস্তা ধরে যাওয়াটা যে কী ধরনের বোকামি হয়েছে সেটা আমরা পরে বুঝতে পারছি, এবং ভিডিওর পরবর্তী স্টেপে আপনারা সেগুলো জানতে পারবেন। এই রাস্তায় একটু হালকা পাহাড়ে ফিল আছে, বিকজ হালকা একটু উঁচু, টিলার মতো আর কি, টিলা না ঢিবি বলে আর কি এরকম, আর রাস্তাটা একটু মানে সাপের মতো পেঁচানো। এই রোড ধরে যাওয়াটা হচ্ছে এখন বোকামি, বিকজ এই রোডে 50-এর বেশি চলা যাইতেছে না। একের তো রাস্তা নেরো, দ্বিতীয়ত প্রচুর পরিমাণে সিএনজি আর বাস তো আছেই,
আর কিছু দূর পর পর হচ্ছে ছোট ছোট বাজার আছে, যে কারণে স্পিডটা স্লো করতে হয়। আর স্পিড ব্রেকার আছে এই রোডে প্রচুর পরিমাণে, যেই কারণে আপনি 50 স্পিডে চালাইলেও এই রোডে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ছোট ছোট ঢিবির উপরে হচ্ছে কবরস্থান আর কি। তো আজকে যেহেতু শুক্রবার হওয়াতে অনেকে দেখলাম কবর জিয়ারত করতেছে, তখন আর কি জিনিসটা নোটিস করলাম। ব্রোস ভিউটা দেখেন, জাস্ট দূর দূরান্তে কিচ্ছু নাই, আর দূরে পাহাড় দেখা যাইতেছে। বাট পাহাড়গুলো হয়তো বা এতটা স্পষ্টভাবে ক্যামেরা দেখা যাচ্ছে না, বাট দূরে পাহাড় দেখা যাচ্ছে খালি চোখে। এই মাথা থেকে এই মাথা, মানে আমার ডান থেকে বাম পাশ পর্যন্ত পুরোটাই পাহাড়েরই দেখা যাইতেছে, চূড়া দেখা যাইতেছে। বিউটিফুল। বান্দরবন হচ্ছে ওই সাইডে, আমরা ঠিক রোডে যাচ্ছি, ওই সাইডে যেতে হবে, মানে মেন রোডে উঠতে হবে এখন। আর আমি এই কাজ আর জীবনও করবো না, মানে রুটটা আগে দেখে আসবো, দেন হচ্ছে মানে ম্যাপ যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে আমি ওদিক দিয়ে চলে যাইতেছি, যে কারণে আজকে সেরকম একটা বাস পেলাম। সো বড়ইতলি রোড ধরে আমরা উঠে যাই ঢাকা চিটাগং হাইওয়েতে, যেটা চকরিয়ার কিছুটা আগে। আর এখন স্পিড মেনটেন করতে পারতেছি 60-তে। বাট এতক্ষণ যে আনোয়ারা হয়ে যে রোডটাতে আমরা আসলাম, সেই রোডে মানে 40 to 50 কোনোভাবে রাখতে পারতেছিলাম না, বিকজ এই রোডে প্রচুর পরিমাণ অটোর চাপ, প্লাস হচ্ছে দু একটা বড় বড় ভেহিকেল আসে, যেই কারণে আর কি তখন রাস্তাটা ব্লক হয়ে যায়, ওভারটেক করা যায় না। প্লাস হচ্ছে কিছু দূর পর পরে আর কি স্পিড ব্রেকার, যেই কারণে বারবারই স্লো করতে হচ্ছিল, যেটা 20 থেকে 40-এর ভিতরে স্পিড আমার আপ ডাউন করতে হচ্ছিল বারবারই, যে কারণে একটা এভারেজ স্পিড যে ধরে রাখবো সেটার কোনো উপায় ছিল না। তো এনিওয়ে, এখন যেহেতু ঢাকা কক্সবাজার হাইওয়েতে উঠছি, এখন স্পিডটা 60 মেনটেন করতে পারতেছি। কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি এদিকে হয়ে গেছে, যে কারণে রাস্তাটা ভেজান, যে কারণে 60-র উপরে স্পিডটা ধরে রাখতে পারতেছি না। বাট যদি রাস্তা শুকনো থাকতো হয়তো বা 70-80 অনায়াসে আর কি স্পিড ধরে ট্রেনে চলে যেতে পারতাম। এখান থেকে আমাদের ডানে ঢুকতে হবে, ডানে গেলে হচ্ছে কক্সবাজার, এখান থেকে 20 কিলোমিটার। আর সোজা গেলে হচ্ছে টেকনাফ যাওয়া যায়, বাট টেকনাফ হচ্ছে আজকের প্ল্যান না, টেকনাফ হচ্ছে যাবো ইনশাল্লাহ আমরা কালকে। সো এখান থেকে ওই যে মোড় দেখা যাইতেছে, ওই মোড় থেকে ডানে ঢুকতে হবে আর কি। Later. সো ব্রোস, ফাইনালি আপনাদের ভাই মাহাদি চলে আসছে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজারে। সো দীর্ঘ 400 কিলোমিটার রাইড করে এসে ওই যে সমুদ্র যখন দেখা যায়, কি যে ভালো লাগে, একটা গুজবাম হইতেছে, শরীরের লোম সব দাঁড়ায় গেছে। আসলেই এই ভিউটা অসাধারণ। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকভাবে নিয়ে আসছে, সহি সালামতে নিয়ে আসছে, এতে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে হোটেল খুঁজতে হবে, এইটা হচ্ছে একটা প্যারা। এখন দেখি হোটেল খুঁজি। সো হোটেলের আসার বিষয় সব কিছু হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। কক্সবাজার ঢুকতে আমাদের 6টা বেজে গেছে। তো আমরা সকালে বেরোয়েছিলাম 5:30, আর ঢুকতেছি 6টায়। তো অলমোস্ট 12.5 ঘন্টার মতো রাইড চলছে। তো প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম, আর যেই কারণে আর কি তখন বিদায় নেওয়া হয় নাই। আর প্লাস হচ্ছে তখন হোটেলও খোঁজা হয় নাই, যে কারণে আর কি তখন তাড়াহুড়ো করে আর কি হোটেল খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, প্লাস হচ্ছে ওয়াইফ নিয়ে গেছি, তো একটু প্যারার বিষয় ছিল। তো যদি সিঙ্গেলে যেতাম তাহলে তো প্যারা ছিল না হোটেল খোঁজার। তো এনিওয়ে, তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো হোটেল খোঁজাখুঁজি পরে আর কি একটা হোটেল পাইছি। হোটেলের নাম কি, আসার বিষয়, কত খরচ হয়েছে না হয়েছে, সব কিছুই সামনের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো। সো আজকের ভিডিওটা, এই ঢাকা থেকে কক্সবাজারের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কমেন্টস সাবস্ক্রাইব আর এগুলো তো করবেনই। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও আজকের মতো। হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, give me a thumbs up and comments below, and until the next video. আনোয়ারার ওই রোড ধরে যদি আমরা না এসে পটিয়া বাইপাস হয়ে, মানে ঢাকা কক্সবাজার যে মেইন হাইওয়ে আছে ওটা ধরে আসতাম, তাহলে হয়তো বা আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে আসতে পারতাম। তো এখানে আর কি আমরা 1 থেকে 1.5 ঘন্টা আর কি পিছিয়ে গেছি। তো কিছু করার নাই, যাক নতুন একটা রোড এক্সপ্লোর হয়েছে, আপনাদেরকেও শেয়ার করতে পারছি। তো কেমন লাগছে জানাবেন অবশ্যই।
what you